শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি অনার্স থার্ড ইয়ার এর শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। আমার এই অনলাইন ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, I want to introduce myself. I am MD Shamsul Islam, lecturer, গোয়েনঘাট গভর্নমেন্ট কলেজ, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি যে পেপারের একটি টপিক নিয়ে তোমাদের সম্মুখে উপস্থাপন করব, সেই পেপারটির নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স, অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতির মূলনীতিসমূহ। এবং যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেই টপিকটির নাম হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার, লেকচার 3। আমি ইতিপূর্বে ব্যালেন্স অফ পাওয়ার এর উপর দুটি ক্লাস শেষ করেছি, আজ হচ্ছে আমার তৃতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল টপিক আলোচনার পূর্বে আমি একটি স্টেটের কতগুলো কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, কারণ ওই সকল কম্পোনেন্ট এর উপর ভিত্তি করে একটি স্টেট গ্লোবাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল এরিনাতে পাওয়ারকে ব্যালেন্সিং করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমে কম্পোনেন্ট গুলো নিয়ে আলোচনা করি। ফার্স্ট কম্পোনেন্ট, ক্যাপাসিটি। হোয়াট ইজ ক্যাপাসিটি? কিসের ক্যাপাসিটি? স্টেটের ক্যাপাসিটি। বেসিক্যালি ক্যাপাসিটি অর্থ হলো রাষ্ট্রের ধারণ ক্ষমতা। এখানে ধারণ ক্ষমতা বলতে আমি বুঝাতে চেয়েছি একটি স্টেট কত পরিমাণ পাওয়ারকে ধরে রাখতে পারবে, অর্থাৎ তার আর্থিক সংগতি কত শক্তিশালী। প্রিয় শিক্ষার্থী, আর্থিক সংগতির উপর ভিত্তি করে স্টেটের ক্যাপাসিটি গড়ে ওঠে। সাধারণত বৃহৎ রাষ্ট্রসমূহের ইকোনমিক্যাল সাইড অত্যন্ত স্ট্রং হয় এবং ওই সকল স্টেট ক্যাপাসিটি অত্যন্ত পাওয়ারফুল হয়। এছাড়াও ভৌগোলিক অবস্থান, জিওগ্রাফিক্যাল সিচুয়েশন অনেক স্টেটের ক্যাপাসিটি বৃদ্ধি করে। তাহলে আমরা স্টেট ক্যাপাসিটি দেখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টেট ক্যাপাসিটি এর উপর ডিপেন্ড করে আরেকটি কম্পোনেন্ট গড়ে ওঠে, সেটি হচ্ছে ক্যাপাবিলিটিস। কিসের ক্যাপাবিলিটিস? স্টেটের ক্যাপাবিলিটিস। তাহলে আমরা ক্যাপাবিলিটিসটা কি দেখি। ক্যাপাবিলিটিস এর অর্থ ক্ষমতা সমূহ। বেসিক্যালি কোন স্টেটের ক্যাপাবিলিটিস বলতে বোঝায় স্টেটের পাওয়ার বা ক্ষমতা সমূহ কত বিস্তৃত, অর্থাৎ কত সমৃদ্ধ, এবং স্টেটের মিলিটারি পাওয়ার কত অ্যাডভান্স টেকনোলজি সম্পূর্ণ। স্টেটের মিলিটারি বাহিনী গ্লোবাল পলিটিক্স বা ইন্টারন্যাশনাল এরিনাতে কত ইনফ্লুয়েন্সিয়াল, অথবা অন্যান্য স্টেট ওই স্টেটের প্রতি কত আনুগত্যশীল। এছাড়াও যুদ্ধ দুর্যোগ মোকাবেলায় ওই স্টেটটি কত কৌশলী, গ্লোবাল এরিনাতে অন্যান্য স্টেট বা রাষ্ট্রের উপর কত আক্রমণাত্মক, এবং এই সকল মানদণ্ড হচ্ছে ওই স্টেটের ক্যাপাবিলিটিস। তাহলে আমরা স্টেটের ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটিস দেখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুই কম্পোনেন্ট ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটিস মিলে স্টেটের তিনটি পাওয়ার গড়ে ওঠে। সেগুলো হচ্ছে হার্ড পাওয়ার, সফট পাওয়ার, স্মার্ট পাওয়ার, যেগুলো ইতিপূর্বে আমরা আলোচনা করে চলে আসছি। সেজন্য তীর চিহ্নগুলো আমি উপরের দিকে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টেটের ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি এর উপর ডিপেন্ড করে গড়ে ওঠে মিলিটারি পাওয়ার। অর্থাৎ যে সকল স্টেটের ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটিস স্ট্রং হয় এবং সে সকল স্টেটের মিলিটারি পাওয়ার অত্যন্ত স্ট্রং হয়। উদাহরণ হিসাবে আমরা টানতে পারি যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, রাশিয়া, চীন, এবং তাদের ক্যাপাবিলিটিস অত্যন্ত স্ট্রং এবং সেজন্য তাদের মিলিটারি পাওয়ারও স্ট্রং।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিলিটারি পাওয়ার এর উপর ডিপেন্ড করে একটি স্টেটের গড়ে ওঠে অফেন্সিভ ক্যাপাবিলিটিস বা আক্রমণাত্মক ক্ষমতাসমূহ। প্রিয় শিক্ষার্থী, অফেন্সিভ ক্যাপাবিলিটিস এর উপর নির্ভর করে স্টেট ইন্টারন্যাশনাল এরিনাতে কত ডমিনেন্ট অর্থাৎ কত প্রভাবশালী, এবং সেটা প্রতিষ্ঠিত হয় ওই স্টেটের অফেন্সিভ ক্যাপাবিলিটিস এর উপর ডিপেন্ড করে। অর্থাৎ অফেন্সিভ ক্যাপাবিলিটিস একটি স্টেটকে গ্লোবাল পলিটিক্সে দাঁড় করিয়ে দেয় এবং সে কোন অবস্থানে আছে, সে সুপার পাওয়ার না টিনি পাওয়ার না মিডল পাওয়ার ইত্যাদি অবস্থান নির্দেশ করে দেয়। ও হ্যাঁ, তোমাদের একটি কথা সবসময় স্মরণে রাখতে হবে যখন ইন্টারন্যাশনাল পলিটিক্স স্টাডি করবে, কথাটি হচ্ছে states put the national interest first in the international system, অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রসমূহ জাতীয় স্বার্থকে প্রাধান্য। যখন ওই পাওয়ারকে ব্যালেন্সিং করবে তখন স্টেট অ্যাক্টর মিন্স স্টেটের পরিচালক, এবং কি করবে, রাষ্ট্রীয় স্বার্থের পরপন্থী এমন কোন চুক্তি সন্ধি কিংবা এমন কোন সিদ্ধান্ত বা সম্পর্ক করবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু সামন দিকে আসি। What do states usually blends in international arena, অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রসমূহ কিভাবে ভারসাম্য রক্ষা করে? আমরা জানি সেখানে বৃহৎ রাষ্ট্র রয়েছে, মাঝারি রাষ্ট্র রয়েছে, ক্ষুদ্র রাষ্ট্র রয়েছে, আবারও ওই পাওয়ারের দিক দিয়েও পার্থক্য রয়েছে, বিভিন্ন স্তর আছে। তো এই সকল পরিবেশে আরো জটিল কঠিন পরিবেশ রয়েছে, এবং সেই সকল পরিবেশে বা সিচুয়েশনে স্টেটগুলো কিভাবে পাওয়ারকে ব্যালেন্সিং করে। প্রিয় শিক্ষার্থীরা, আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রের ভারসাম্য রক্ষার জন্য স্টেট কতগুলো মেথড বা থিওরি অনুসরণ করে প্রতিটা স্টেট, আর এই মেথড বা থিওরিকে বলা হয় ব্যালেন্সিং সিস্টেম। ব্যালেন্সিং সিস্টেমের তিনটি থিওরি আছে, একটি হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। ব্যালেন্স অফ পাওয়ারের মধ্যে আবার অনেকগুলো থিওরি আছে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো ওই ব্যালেন্স অফ পাওয়ার। এবং সেকেন্ড পজিশনে আছে ব্যালেন্স অফ স্টেট, ব্যালেন্সিং অফ স্টেট, অর্থাৎ স্টেটকে ব্যালেন্সিং করা হয়, এবং তার মধ্যে অনেকগুলো মেথড আছে এবং যেগুলো স্টেট সমূহ অনুসরণ করে। তারটি হচ্ছে ব্যালেন্সিং অফ ইন্টারেস্ট, ইন্টারেস্টকে ব্যালেন্সিং করা হয়, এবং তার মধ্যে অনেকগুলো সিস্টেম বা মেথড রয়েছে যেগুলো স্টেট সমূহ অনুসরণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়া আরেকটি সিস্টেম রয়েছে, সেটির নাম হচ্ছে অফশোর ব্যালেন্সিং সিস্টেম। অফশোর ব্যালেন্সিং সিস্টেমের মধ্যে তিনটি থিওরি কাজ করে, একটি হচ্ছে ব্র্যান্ড-ওয়াগলি থিওরি, সেকেন্ডটি হচ্ছে বুক পাসিং থিওরি, এন্ড থার্ডটি হচ্ছে চেইন গ্যাংিং থিওরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিপূর্বে বলে আসছি আমরা ব্যালেন্স অফ পাওয়ার নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ তিনটি ক্লাসের মধ্যে দিয়ে আজ আমরা মূল টপিকে চলে এলাম। তাহলে হোয়াট ইজ ব্যালেন্স অফ পাওয়ার? ব্যালেন্স অফ পাওয়ারটা কি আমি একটু ইন্ট্রোডিউস করি, মনোযোগ দিয়ে শোনো। ইন্টারন্যাশনাল এরিনাতে কোনো দেশ বা রাজ্যগুলো অথবা কোনো রাষ্ট্রীয় জোটসমূহ তাদের ভঙ্গি ও নীতি অন্য পক্ষের সাথে বা অন্য পক্ষের শক্তির সাথে এক করে এবং তৃতীয় পক্ষ শক্তির বিরুদ্ধে নিজকে রক্ষা করা এবং তৃতীয় পক্ষকে নিজের আয়ত্ত নিয়ে আসার নাম হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। আমি আরো সহজে বুঝিয়ে দিই। এক্ষেত্রে একটি স্টেট হতে পারে, আবার অনেকগুলো স্টেট হতে পারে, আবার রাষ্ট্রীয় জোট হতে পারে। একটি স্টেট কতটুকু ইনফ্লুয়েন্সিয়াল অন্যান্য রাষ্ট্রের উপর এবং কতটুকু ইমপ্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে গ্লোবাল পলিটিক্সে, সেটি হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। নিজের স্টেটকে যেমন সুরক্ষিত করে, এছাড়াও সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্য শক্তি প্রয়োগে ওই স্টেট কতটুকু কৌশলী, এবং অন্যান্য স্টেটকে আগ্রাসী, আক্রমণাত্মক অবস্থান থেকে সরে আসতে
বাধ্য করতে কতটুকু সক্ষম, এবং সেটি হচ্ছে একটি স্টেটের ব্যালেন্স অফ পাওয়ার। তাহলে আমরা অনেকগুলো কম্পোনেন্ট দেখলাম ব্যালেন্স অফ পাওয়ারের মধ্যে। একটি স্টেটের অনেকগুলো কম্পোনেন্টের মাধ্যমে তার ব্যালেন্স অফ পাওয়ার গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারন্যাশনাল পলিটিক্সে বেসিক্যালি তিনটি থিওরি অ্যাপ্লাই এর মাধ্যমে ব্যালেন্স অফ পাওয়ারকে রক্ষিত করা হয়। ব্যালেন্স অফ পাওয়ারকে রক্ষিত করা হয়। এর মধ্যে একটি হচ্ছে জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি, সেকেন্ডটি হচ্ছে থ্রেট ব্যালেন্সিং, এন্ড থার্ডটি হচ্ছে অফেন্সিভ ইন্টেনশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথম জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি নিয়ে আলোচনা শুরু করি। হোয়াট ইজ জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি? দেখি আমরা জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটিটা কি। ক্লোজনেস, দ্য স্টেট অফ বিং নিয়ার এজ ইন স্পেস, টাইম অর রিলেশনশিপ। এর বাংলা অর্থ হচ্ছে, আচ্ছা এখানে বোঝানো হয়েছে রাষ্ট্রসমূহ কতটুকু ঘনিষ্ঠতা, স্থান, সময় বা সম্পর্কের মতো কাছাকাছি থাকার অবস্থা। আমি সহজে বুঝিয়ে দিই এখানে কি বোঝানো হয়েছে। এখানে বোঝানো হয়েছে ভৌগোলিক দিক দিয়ে একটি স্টেট কোন স্টেটের নিকটে অবস্থান তা নির্দেশ করে, এবং সেটি হচ্ছে ওই স্টেটের জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি স্টেট। জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি অর্থ হচ্ছে ভৌগোলিক নৈকট্য, অর্থাৎ ভৌগোলিক দিক দিয়ে নিকটতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারন্যাশনাল এরিনাতে পাওয়ারকে ব্যালেন্সিং করার জন্য স্টেট কতগুলো জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটিকে গুরুত্ব দেয়। কোনো স্টেট স্বয়ং সম্পূর্ণ নয়, সেজন্য প্রত্যেক রাষ্ট্রকে কোনো না কোনোভাবে অন্য রাষ্ট্রের উপর ডিপেন্ড করতে হয়। আর এই নির্ভরতা জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটির গুরুত্ব বৃদ্ধি করে। এছাড়াও ভৌগোলিক নৈকট্য ছাড়াও অনেক ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান অনেক স্টেটকে শক্তিশালী করে তোলে ইন্টারন্যাশনাল। আমরা দেখেছি ইউএসএ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আটলান্টিক মহাসাগরের ওই পারে অবস্থান থাকার কারণে এবং সেখানে গিয়ে কেউ আক্রমণ করেনি, সেজন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং শেষ সুপার পাওয়ার হয়ে ওঠে। এটি ভৌগোলিক অবস্থানের কারণে সম্ভব হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটির বিভিন্ন উদাহরণ দেই। আমরা বাংলাদেশ দিয়ে দিই, যদিও বাংলাদেশ একটি টিনি স্টেট, তারপরে দিয়ে দিই, হয়তো ভালো লাগতে পারে। আমাদের নিকটতম প্রতিবেশী মায়ানমার, অপরটি হচ্ছে ইন্ডিয়া। এই দুটি স্টেটের সাথে আমাদের পলিটিক্যাল বাউন্ডারি রয়েছে। এক্ষেত্রে আমরা জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটিতে কোন স্টেটকে রাখবো বা কোনটিকে গুরুত্ব দিব, ইন্ডিয়াকে না মায়ানমারকে? এক্ষেত্রে 100% উত্তর আসবে, আমি আশাবাদী, ইন্ডিয়াকে। কারণ মায়ানমার আমাদের সমগোত্রীয় রাষ্ট্র। এছাড়াও রোহিঙ্গা ইস্যু নিয়ে মায়ানমার আমাদের কাছে এক ধরনের বিরক্তিকর রাষ্ট্রে পরিগণিত হয়ে গেছে। অপরদিকে ইন্ডিয়া যেমন আমাদের স্বাধীনতাকে হরণ করতে পারে, তেমন স্বাধীনতাকে সুরক্ষা দিতে পারে। সেজন্য আমরা ইন্ডিয়াকে জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটিতে রাখি। আমি আরো কিছু আমাদের প্রতিবেশী দেখাই, নেপাল, ভুটান, চায়না, পাকিস্তান। এক্ষেত্রে আমরা কাকে জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটিতে রাখবো? হয়তো তোমাদের নিকট থেকে অনেকগুলো উত্তর আসবে। অনেকে বলবে ইন্ডিয়াকে, অনেকে বলবে চায়নাকে, আবার কিছু স্টুডেন্ট বলবে ইন্ডিয়া ও চায়নাকে। যে সকল শিক্ষার্থী ইন্ডিয়া ও চায়নাকে বলছে, আমি তাদেরকে বলবো, যেহেতু ইন্ডিয়া ও চায়না প্রতিযোগিতামূলক রাষ্ট্র এবং উভয়ই ইন্টারন্যাশনাল এরিনাতে ডমিনেন্ট হিসাবে প্রতিষ্ঠিত, এবং সেজন্য ইন্ডিয়া ও চায়নাকে জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটিতে রাখা যাবে না, যে কোনো একটি স্টেটকে রাখতে হবে। তাহলে আমরা ইন্ডিয়াকে না চায়নাকে জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটিতে রাখবো? তবে এটি একটি জটিল বিষয়, সিচুয়েশনের সাথে সিদ্ধান্তটা পরিবর্তন হতে পারে। আমি উভয় রাষ্ট্র সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করি। যেমন চীন প্রেজেন্ট ওয়ার্ল্ডে অর্থনীতির টাইগার, তার অর্থনীতি অত্যন্ত শক্তিশালী। সমগ্র বিশ্বব্যাপী তার বাণিজ্য বিস্তৃত এবং সমৃদ্ধ, সামরিক দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী। জাতিসংঘের স্থায়ী কমিটির পার্লামেন্ট মেম্বার, তার রয়েছে অনেক অনুগামী রাষ্ট্র, তার একটা চেইন রয়েছে।
অপরদিকে ভারত চীনের চেয়ে সকল দিক দিয়ে অনেক পেছনে রয়েছে। তাহলে আমরা কোনটিকে জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটিতে রাখছি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মতে যদি কোনো স্টেট বাংলাদেশের থ্রেট না হয়, তাহলে আমরা ইন্ডিয়াকে জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটিতে রাখবো বা রাখা উচিত বলে আমি মনে করছি। আমি আবারও বলছি, রাখা উচিত বলে আমি মনে করছি। এটা সার্বজনীন সিদ্ধান্ত নয়। কারণ চীন আমাদের থ্রেট হলে বা আমাদের জন্য হুমকি হলে ভারতের পক্ষে প্রতিহত করা সহজ। কেন সহজ? যেহেতু বাংলাদেশের অবস্থান ভারতের অভ্যন্তরে এবং সেই জন্য প্রতিহত করা সহজ। বাট ভারত থ্রেট হলে চীনের পক্ষে প্রতিহত করা অত্যন্ত কঠিন। কারণ চীনের জন্য শুধুমাত্র সাগর ছাড়া অন্যান্য সকল পথ রুদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা আরো অনেক যুক্তি আছে বা অনেক সিস্টেম আছে, আমি এটা শুধু বললাম। সেজন্য আমরা ইন্ডিয়াকে জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটিতে রাখছি। প্রিয় শিক্ষার্থী, এটি একটি ফুটবল গেম, অর্থাৎ ফুটবল খেলার মতো, শর্ট পাসিং খেলার মতো। অর্থাৎ শর্ট পাসিং মানে নিকটতম প্লেয়ারকে বল পাস করা। এটা কি থাকে? ঝুঁকি থাকে না। আর অপরদিকে লং পাস যেমন ঝুঁকি থাকে, আবার জয়ী হওয়ারও সম্ভাবনা থাকে। যেমন এক্ষেত্রে জয়ী হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ঝুঁকিটা হচ্ছে অন্য দলের পক্ষে বলটা চলে যেতে পারে, আবার গোলও হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এক্ষেত্রে যদি এই যে আমাদের বাংলাদেশের অবস্থান, আমরা যদি এটা ইন্ডিয়া, এটা পাকিস্তান, এটা চায়না, আমরা যদি চায়নার সাথে আমাদের সরাসরি কোনো বর্ডার নাই, আমরা যদি ওই কোনো ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটির ক্ষেত্রে আমরা যদি চায়নাকে গুরুত্ব দিই, তাহলে চায়না থেকে যেমন কোনো সরঞ্জাম আসতে হলে প্রথমে আসবে পাকিস্তানে, এই করাচিতে চায়নার একটি বন্দর আছে, সেই বন্দর থেকে আসবে এখানে এই শ্রীলঙ্কায়, সেখানেও একটি তাদের চায়নার বন্দর, সেই বন্দর থেকে আসবে চট্টগ্রামে। অনেক জায়গায় মানে কষ্ট অনেক বেশি হবে এবং সময় সাপেক্ষ হবে। কিন্তু ইন্ডিয়া থেকে আমাদের সরাসরি বর্ডার রয়েছে এবং সেজন্য যে কোনো ক্ষেত্রে আমরা জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটিতে ইন্ডিয়া রাখা উচিত বলে আমি মনে করি। এটি আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটু সামনের দিকে চলে যাই। টেট ব্ল্যান্স এবং সেকেন্ড থিওরি। টেট ব্ল্যান্সটা কি? হোয়াট ইজ টেট ব্ল্যান্স? বেসিক্যালি হাউ পাওয়ারফুল ইজ ইট, অর্থাৎ এটি কত শক্তিশালী, এটি বলতে বোঝানো হয়েছে এখানে রাষ্ট্রটা কত শক্তিশালী। হাউ ক্লোজ ইট, এটি কত নিকটতমে অবস্থিত। হাউ মাচ মিলিটারি মাইট ইজ ইট কেপাবল এন্ড ইজ ইট অ্যাক্টিং এগ্রেসিভলি, অর্থাৎ বোঝানো হয়েছে এটি কত আক্রমণাত্মক আচরণ করছে এবং তার সামরিক শক্তি প্রয়োগে কতটুকু সক্ষম। কাকে বোঝানো হয়েছে? একটি স্টেটকে বোঝানো হয়েছে, অর্থাৎ একটি রাষ্ট্রকে বোঝানো হয়েছে। এবং এই কম্পোনেন্ট গুলো যে রাষ্ট্রের মধ্যে থাকে, সে প্রতিবেশী রাষ্ট্রের কি হয়? থ্রেট হয়, হুমকি হয়ে যায়। আমি আরেকটু বলি, দোজ আর দ্য ক্রাইটেরিয়া দ্যাট স্টেট ইউজ টু এভুলেট দ্য থ্রেট পোজ বাই আদার স্টেট। এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ এগুলো সেই মানদণ্ড, কোনগুলো? উপরের যে আমরা কম্পোনেন্ট গুলো বলছি এবং সেগুলো যা অন্যান্য রাজ্যগুলির দ্বারা অতীত হুমকির মূল্যায়নে ব্যবহৃত হয়। মানে এই যে কম্পোনেন্ট গুলো বলছি, এগুলো আমরা হুমকি বা থ্রেট হিসাবে চিহ্নিত করি। কোথায়? পলিটিক্যাল সায়েন্সে। এবং সেটার পাওয়ার কে এবং সেটা ভৌগোলিক অবস্থান দিয়ে তা কতটুকু নিকটতম এবং তার মিলিটারি শক্তি কতটুকু পাওয়ারফুল বা কতটুকু কৌশলী বা কতটুকু শক্তি প্রয়োগ করতে পারে এবং এটা কতটুকু আক্রমণাত্মক, কতটুকু আগ্রাসী, এবং সেগুলো আমরা থ্রেট হিসাবে চিহ্নিত করি। অর্থাৎ এই কম্পোনেন্ট গুলো হলো অপর রাষ্ট্রের জন্য থ্রেট। আমি আরো সহজে ব্যাখ্যা দিয়ে দিই তোমাদেরকে। উপরের কম্পোনেন্ট গুলো যখন তার প্রতিবেশী রাষ্ট্রের উপর ইমফেক্ট ফেলে, অর্থাৎ প্রভাব ফেলে, এবং ওই স্টেট নিজকে ডমিনেট
ডমিনেন্ট মানে নিজকে অন্য রাষ্ট্রের, ক্ষুদ্র রাষ্ট্রের বা দুর্বল রাষ্ট্রের উপর প্রভাব ফেলে এমন নিজকে মূলধ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়, বা অর্থাৎ প্রভাবশালী হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়, তখন ওই স্টেট হয় ওই ক্ষুদ্র বা দুর্বল রাষ্ট্রগুলো থ্রেট। তাহলে আমরা থ্রেটটা কি বুঝতে সক্ষম হলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ওই থ্রেট ব্যালেন্সের বিভিন্ন উদাহরণ দেই। আর ওই থ্রেটকে ইন্টারন্যাশনাল পলিটিক্সে বিভিন্নভাবে ব্যালেন্সিং করা হয়, বিভিন্ন উপায়ে ব্যালেন্সিং করা হয়, এবং সেই জন্য আমরা বিভিন্ন উপায়ের উদাহরণ দিব। আমরা প্রথম যে উদাহরণটি দিতে যাচ্ছি এবং সেটি হচ্ছে তোমাদের প্রত্যেকের কম বেশি জানা আছে। আমরা জানি ইন্টারন্যাশনাল এরিনাতে বা গ্লোবাল পলিটিক্সে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান রাষ্ট্র বা স্টেটের থ্রেট। আমরা দেখেছি লাস্ট 5 জানুয়ারি অর্থাৎ গত 5 জানুয়ারি কি ঘটেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরাকে কি করেছিল, ইরানের চৌকুশ জেনারেল সুলাইমানি কাসেমিকে হত্যা করে। আর এই সিচুয়েশনে ইরান 8 জানুয়ারি অর্থাৎ 8 জানুয়ারি গভীর রাত্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কোথায়, ইরাকে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে, এবং বিপুল ক্ষতিগ্রস্ত করে তোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করে। তাহলে এখান থেকে কি বুঝলাম, ওই যে থ্রেটটারে কিভাবে ব্যালেন্সিং করছে, পাওয়ার অ্যাপ্লাই এর মাধ্যমে, অর্থাৎ সরাসরি শক্তি প্রয়োগের মাধ্যমে কি করা হয়েছে, ওই থ্রেটকে ব্যালেন্সিং করা হয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটতে বা থ্রেট থেকে সরে যেতে বাধ্য করেছে। আমরা আরো উদাহরণ দিই। আমরা যদি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার দিকে মনোনিবেশন করি তাহলে কি দেখতে পাই, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রের থ্রেট। উত্তর কোরিয়া সবসময় আগ্রাসী মনোভাব নিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে, এবং সাউথ কোরিয়া উত্তর কোরিয়ার এই থ্রেট মোকাবেলা প্রতিনিয়ত সামরিক এবং আর্থিক শক্তি সমৃদ্ধ করছে এবং বৃদ্ধি করছে। এতে কি বুঝতে সক্ষম হয়েছ, এক রাষ্ট্র থ্রেট হলে অপর রাষ্ট্র শক্তি বৃদ্ধি করলে কি হয়, ইন্টারন্যাশনাল পরিবেশে থ্রেট ব্যালেন্সিং হয়, মানে শক্তি সমান হয়ে গেলে একে অপর রাষ্ট্রের থ্রেট হয় না। তদ্রূপ আমি আরো উদাহরণ দিই, ভারত পাকিস্তান উভয় রাষ্ট্রের জন্য থ্রেট, এটা আমরা সবাই জানি। সেই জন্য উভয় রাষ্ট্র সমানে সমান শক্তি বৃদ্ধি করতে, উভয় রাষ্ট্র সমানে সমান শক্তি বৃদ্ধি করতেছে, পরস্পরকে শক্তি প্রদর্শনও করতেছে, অর্থাৎ পাওয়ার সমান বা ইকুয়াল থাকলে সহজে থ্রেট মোকাবেলা করা যায়। এটা একটি থ্রেট ব্যালেন্সিং করার সিস্টেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সর্বশেষ আরেকটি উদাহরণ দিই। বর্তমানে রোহিঙ্গা ইস্যু নিয়ে মায়ানমার বাংলাদেশের জন্য থ্রেট, কারণ বাংলাদেশ মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যেমন জাতিসংঘ কিংবা অন্যান্য জায়গায় ওই ব্লেম দিচ্ছে। আর মায়ানমার এই মোকাবেলা কি করতেছে, বৃহৎ শক্তি রাশিয়া এবং ভারতকে কাজে লাগিয়েছে এবং ইস্যুটি মোকাবেলার চেষ্টা চালাচ্ছে। আমি আরো সহজে উদাহরণ দিই, যেমন 1971 সালে আমরা ইউএসএসআর অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে কাজে লাগিয়ে মার্কিন শক্তিকে প্রতিহত করেছিলাম আমাদের স্বাধীনতা যুদ্ধে, বা প্রতিহত করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ এখানে আমি বুঝাতে চেয়েছি এভাবে গ্লোবাল পলিটিক্সে বৃহৎ শক্তিকেও কাজে লাগিয়ে কি করা যায়, থ্রেটের মোকাবেলা করা যায় বা থ্রেটকে ব্যালেন্সিং করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই থাক। আমি আশাবাদী তোমরা বুঝতে পারছো বা বুঝতে সক্ষম হয়েছো, এবং সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো।